আসসালামু আলাইকুম। প্রিয় অভিভাবক, আপনার এবং আপনার বাচ্চার সুস্থতা কামনায় আমি ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রায়শ মায়েরা বাচ্চাকে খাওয়ানোর পর একটা জিনিস লক্ষ্য করে থাকেন, সেটি হচ্ছে হিসকি বা হিক্কাপ। এ বিষয়ে মায়েরা আমাদেরকে কোশ্চেন করে থাকেন যে আমার বাচ্চা খাওয়ানোর পর কেন এই হিসকি বা হিক্কাপ ওঠে এবং এটা কি খুব ভয়ের বিষয় কিনা, বা এই হিসকি বা হিক্কাপ হলে আমরা কি করব, এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। তো প্রথমেই আমি বলে নেই যে এই হিক্কাপ বা হিসকি একটা রিফ্লেক্স, বা এটা তেমন ভয়ের কিছু নেই। তো আসুন আমরা জেনে নেই এই হিক্কাপ বা হিসকির কিভাবে উৎপত্তি হয় এবং কোথায় উৎপত্তি হয়। আমাদের এই যে বডি, এই বডির ওপর যে এই অংশটুকু বলা হয় চেস্ট বা বক্ষ, এবং এই নিচের যে অংশ সেটাকে বলা হয় অ্যাবডোমেন বা পেট। আমাদের এই চেস্ট এবং অ্যাবডোমেন একটা পর্দা দ্বারা ভাগ থাকে বা সেপারেট থাকে। সেই পর্দাটাকে আমরা মেডিকেলি বলি ডায়াফ্রাম। এই ডায়াফ্রামটা খুবই সংবেদনশীল। আমাদের এই ডায়াফ্রামের ওপরে চেস্টে থাকে হার্ট, লাং, এবং নিচে থাকে পাকস্থলী থেকে শুরু করে অন্যান্য অর্গান। আমরা যখন খাবার খাই বা বাচ্চারা যখন খাবার খায় তখন এই পাকস্থলীটা বড় হয়, এবং বড় হয়ে এই পাকস্থলীটার উপরের দিকে ডায়াফ্রামকে চাপ দেয়। যদি এটা ডায়াফ্রাম ধরি তাহলে এই স্টোমাক গিয়ে ডায়াফ্রামকে চাপ দেয়, এবং এই ডায়াফ্রামের উপরে থাকে হচ্ছে হার্ট এবং লাংস, এবং এই হার্ট লাংসও ডায়াফ্রামকে নিচ দিকে চাপ দেয়, যার কারণে মাঝখানে ডায়াফ্রামটা একটা চাপের মধ্যে থাকে, যে কারণে ডায়াফ্রামটার ইরিটেশন হয়। এই ইরিটেশন হওয়ার কারণে ডায়াফ্রামে একটা জার্কি মুভমেন্ট হয়। এই জার্কি মুভমেন্ট হওয়ার কারণে আমাদের যে শ্বাস প্রশ্বাস, সেখানে একটা জার্কি শ্বাস প্রশ্বাস হয়। এবং এই জার্কি শ্বাস প্রশ্বাসের সময় আমাদের যে উপরে শ্বাসনালীর উপরে যে অংশটা থাকে সেটাকে আমরা বলি ভয়েস বক্স। এই ভয়েস বক্সে এপিগ্লটিস এবং ভোকাল কর্ড থাকে। তখন এই জার্কি মুভমেন্টের কারণে সাডেন এয়ার যায় এবং ওই ভোকাল কর্ডটা ক্লোজড হয়, তখন এই শব্দটা তৈরি হয়। তাহলে আমরা জানলাম যে এই হিক্কাপের উৎপত্তি স্থল হচ্ছে ডায়াফ্রাম, এবং এর যে বহিঃপ্রকাশ বা শব্দটা তৈরি হয় আমাদের গলায়, যেটাকে আমরা হিক্কাপ বলে থাকি। এখন আমরা জেনে নিই যে হিক্কাপের কারণ। হিক্কাপের যে কারণ, এর মধ্যে প্রথম কারণ হচ্ছে ওভার ফিডিং করা বা ওভার ফিডিং করানো। দ্বিতীয় নাম্বার কজ হচ্ছে দ্রুত খাবার খাওয়া। এই দুইটা কজ হচ্ছে সাধারণ কজ বা ফিজিওলজিক্যাল কজ। এছাড়াও আরেকটা কজ বা কারণ আছে এই হিক্কাপের, সেটি হচ্ছে নবজাতক বাচ্চা, যে বাচ্চাগুলো খুবই অসুস্থ থাকে এবং এনআইসিউতে ভর্তি থাকে, সেই বাচ্চাদের যখন খিঁচুনি হয় তখন এই খিঁচুনির একটা বহিঃপ্রকাশ হচ্ছে এই হিক্কাপ। এটা সাধারণ সবাই বুঝতে পারে না, যারা নবজাতক বিশেষজ্ঞ বা চাইল্ড স্পেশালিস্ট তারাই সাধারণত বুঝে থাকে। তো আমরা এখন জেনে নিলাম যে হিক্কাপের কারণ। এখন হিক্কাপ যখন উঠে তখন এই হিক্কাপটা কতক্ষণ পর্যন্ত থাকে, এটাও আমাদের জানার বিষয়। হিক্কাপটা সাধারণত কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত থাকতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে কয়েক দিন, কয়েক সপ্তাহ, কয়েক মাস থাকতে পারে। সেক্ষেত্রে অবশ্যই মেডিকেল ইভ্যালুয়েশন দরকার, যে আদার কোনো কজ আছে কিনা। তো আমরা জানলাম যে হিক্কাপ কতক্ষণ থাকে। এখন আমরা জেনে নিব যে হিক্কাপ যখন উঠবে বা হিক্কাপ যখন হয় তখন আমরা কি করব। এর মধ্যে প্রথম হচ্ছে যে সাধারণ যে করণীয় বা বিষয়গুলো, সেটার মধ্যে এক নাম্বার হচ্ছে বাচ্চা যদি নবজাতক বা ছোট হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চাকে হিক্কাপ অবস্থায় আমরা খাওয়াবো না। কারণ হিক্কাপ অবস্থায় যদি খাওয়ানো হয় তাহলে সেই ক্ষেত্রে বাচ্চার এই খাবার খাদ্যনালীর সাথে সাথে ফুসফুসেও চলে যেতে পারে, এবং সেক্ষেত্রে ফুসফুসে গিয়ে বাচ্চা শ্বাসনালী আটকে যেতে পারে এবং বাচ্চা নিউমোনিয়া পরবর্তীতে হতে পারে। তাহলে হিক্কাপ অবস্থায় আমরা বাচ্চাকে ফিডিং করাবো না বা খাওয়াবো না, এবং বাচ্চাকে যতটুকু সম্ভব খাড়া করে রাখবো। এবং বাচ্চা নবজাতক বা ছোট হলে এভাবে খাড়া করে রেখে বাচ্চার পিঠে এভাবে আস্তে আস্তে চাপড়ে দিব, এবং বাচ্চার এইভাবে পিঠটাকে রাবিং করে দিব, যাতে একটা রিফ্লেক্স তৈরি হবে এবং বাচ্চার এই হিক্কাপটা চলে যাবে। তাহলে এটা আমরা নবজাতকের বা ছোট বাচ্চার জন্য করতে পারি। বাচ্চা যদি একটু বড় হয়, সাধারণত 2 বছর বা 3 বছরের বাচ্চা, তাহলে সেই বাচ্চার জন্য আমরা কি করতে পারি? এক নাম্বার হচ্ছে আমরা বাচ্চাকে সাডেনলি মাইন্ডটাকে ডাইভার্ট করব। কিভাবে? আমরা কিছু খেলনা দিতে পারি বাচ্চাকে, হঠাৎ করে কোনো আনন্দ দিতে পারি, বা কোনো কিছু করে এমন যা বাচ্চার মাইন্ডটাকে ডাইভার্ট করে দিবে, সেক্ষেত্রেও হিক্কাপটা চলে যেতে পারে। এবং বাচ্চা যদি আরেকটু বড় হয় বা কমেন্ট ফলো করতে পারে,
যেমন 5-7 বছরের বাচ্চা, সেক্ষেত্রে তার জন্য আমরা কী করতে পারি? এক নম্বর হচ্ছে বাচ্চাকে আমরা বলবো যে বাচ্চা এভাবে বড় করে শ্বাস নিবে এবং শ্বাস নিয়ে 10 সেকেন্ড পর্যন্ত মনে মনে গুনবে এবং আবার ছেড়ে দিবে। এভাবে 15-20 মিনিট করলেও অনেক সময় হিকাপটা চলে যায়। আমরা আরেকটা যে কাজ করতে পারি, যেটা ম্যানওভার বলা হয়, সেটা হচ্ছে আমরা এরকম একটা পলিথিন নিয়ে সেই পলিথিনটা মাথার মধ্যে এভাবে রেখে আমরা এই পলিথিনটা আটকাবো এবং এর ভিতরে শ্বাস নিতে থাকবো এবং এইভাবে 10 থেকে 20 মিনিট যদি আমরা থাকি, তাহলে অনেক সময় দেখা গেছে বাচ্চার এইভাবে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয় এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয় এবং হিসাবটা চলে যায়। তাহলে এই দুটো করতে পারি। আরেকটা যে কাজ করতে পারি, সেটা যে কোনো মানুষের ক্ষেত্রে, যে আমরা তাকে সাডেনলি বউ অথবা তাকে চমকে দেওয়া পিছন থেকে বা যেভাবে হোক তাকে যদি আমরা চমকে দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রেও হিকাপ চলতে পারে। আরেকটা কাজ করাতে পারি, সেটা হচ্ছে জিহ্বার নিচে কিছুক্ষণ চিনি রেখে দেওয়া, তাহলেও সেক্ষেত্রে হিকাপটা চলে যেতে পারে। এই বিষয়গুলো হচ্ছে সাধারণভাবে ম্যানেজমেন্ট করা। আর কিছু আছে, সেটা হচ্ছে ড্রাগস দেওয়া, সেটা মধ্যে আমরা ডোমপেইডন অ্যান্টি আলসারেন্ট ড্রাগ দিয়ে থাকি। তাহলে আমরা জানলাম যে হিকাপ হলে আমরা কি করব। তো হিকাপ যাতে না হয় সেজন্য আমরা কি করতে পারি? তাহলে আমরা অবশ্যই যাতে বাচ্চা হিকাপ না হয় সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো বাচ্চাকে যেন ওভার ফিডিং না করানো হয়, বাচ্চাকে যেন দ্রুত খাবার খাওয়ানো না হয়। তো দর্শক, আপনার এবং আপনার বাচ্চার সুস্থ কামনা করে আমি আজকে এখানেই শেষ করছি। এরকম আমি পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।